হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 2025 সালের রিলিজ হওয়া ডার্ক কমেডি একটি মুভি, যেটি দেখলে আপনার মন খারাপ থাকলে সেটা অবশ্যই ভালো হয়ে যাবে। তাই আজকে বেশি ইন্ট্রো না দিয়ে সিনেমাতেই সরাসরি চলে যাই। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু থেকে শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমরা জানতে পারি 90s একজন ইন্স্যুরেন্স এজেন্ট ছিল, যাকে কিনা কলার ভেতরে বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে। আর এই কথা যখন তার বউ জানতে পারে, সেও নিজেকে শেষ করে দেয়। আর সেই সময় তাদের ছেলে সিকান্দার কুমার ওরফে এসকে, তার বয়স কিনা 8 বছর ছিল। হুট করে নিজের বাবা মাকে হারিয়ে ফেলায় ছেলেটির মানসিকভাবে বেশ ভেঙে পড়ে। আর সে ঠিক করে নেয় তার বাবার মৃত্যুর বদলা সে নেবে। আর এরপর সিন কাঠরে আমরা চিকনা একজন লোককে দেখতে পাই, যে কিনা হাতে 1 ডজন কলা নিয়ে নিজের আড্ডায় চলে আসে। আর সেখানেই আমরা দেখি একজন বয়স্ক লোককে সে বেঁধে রেখেছে। সেখানে ওই লোকটি বেশ অনুরোধ করে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু চিকনা ওই লোকটি প্রথমে হাতুড় দিয়ে ওই লোকটিকে আঘাত করে। আর এরপর লোহার ধারালো একটি জিনিস দিয়ে লোকটার মুখটাই চিরে দেয়। আর এরপর লোকটির মুখের ভেতরে অনেকগুলো কলা দিয়ে দেয়। আসলে এই লোকটি অন্য কেউ নয়, সেই এসকে। আর এই এসকেই এখন নিজের বাবার মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে এক এক করে। এরপরেই আমরা নিউজে দেখতে পাই 2 সপ্তাহের মধ্যে নাকি 2 জন বুড়ো লোক মারা গেছে একইভাবে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, কেউ কেন কাউকে মুখের ভেতরে কলা দিয়ে মারবে, যার কারণে পুরো শহরে ভয়ের একটা মহল ক্রিয়েট হয়ে যায়। মানুষের ভেতরে এই সিরিয়াল কিলারের ভয়টা এমন ভাবে ঢুকে যায় যে একজন লোক সন্দেহ করে তার ছেলেই হয়তো বা সিরিয়াল কিলার। তখন সে নিজেই নিজের ছেলেকে মেরে ফেলে, আর এরপর নিজেও মারা যায়। সিন কাট হলেই আমরা জেমস নামের একটি লোককে দেখতে পাই, যে কিনা তার মাকে বলছে, মা প্লিজ একটু সময়ের জন্য এই রেসলিং ম্যাচ দেখা বাদ দিয়ে আমরা কি নিউজ দেখতে পারি? শহরের চারপাশে সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছে, আর কে জানে আমার মেয়েটাও এখন পর্যন্ত আসলো না। এদিকে জেমসের মা মদ খেয়ে রেসলিং ম্যাচ দেখতে বেশ ব্যস্ত। সে বলে, আরে সিরিয়াল কিলার বলতে কিছুই নেই, এগুলো শুধুই মাত্র সাজানো নাটক। জেমস বলে, আমার মেয়েটা বাড়িতে আসেনি, আপনার তো কোনো চিন্তাই নেই। জেমসের মা বলে, তুমি তো দেখছি তোমার বাবার মতোই ভীতু, যার কারণে আমি আমার নাতনিকে বক্সিং শেখাতে পাঠিয়েছি, যাতে সে আমার মতো বাহাদুর হতে পারে। জেমস তখন রেগেমেগে বলে, আজকে আসতে দাও বাড়িতে, দেখাচ্ছি আমি। বক্সিং শিখছে বলে কি তাড়াতাড়ি বাড়িতে আসবে না? আর এরপরেই সে যখন দরজা খোলে, তখনই নিজের মেয়ে জেসিকে দেখতে পাই। আর মেয়েকে দেখে তার মনটা গলে যায়। সে মেয়ের সঙ্গে বেশ মিষ্টি ভাবে কথা বলে। জেসি ভেতরে আসলেই তার দাদি বলে, ওই যে ওই ছেলেটা লুকি, যার সাথে প্রেম করছিলি, ওই ছেলেটা আমাকে ফেসবুকে ফলো দিয়েছে, আমিও দেব নাকি? জেসি তখন রেগে গিয়ে তার দাদিকে বলে, একদম নয়, আমি ওর সঙ্গে ব্রেকআপ করে ফেলবো। তখন তার দাদি বলে, ভালোই হলো, ছেলেটার জান তো বেঁচে যাবে। আর এইটা শুনে রেগে গিয়ে নিজের দাদির মদের গ্লাসটাই পুরো সাবার করে দেয় জেসি। অন্যদিকে আমরা দেখতে পাই পুলিশের অনেক বড় বড় অফিসাররা একটি প্রেস কনফারেন্স করছে। সেখানে সিরিয়াল কিলারের ব্যাপারে সাংবাদিকরা তাদের অনেক অনেক প্রশ্ন করতে থাকে। সেখানে থাকা বড় পুলিশ অফিসার বলে, এই কেসটি আমরা আমাদের বাহাদুর পুলিশ অফিসার অজয়কে দিয়েছি। আর এরপরে আমরা দেখি অফিসার অজয় একজন সাইকিয়াট্রিস্টের কাছে এসেছে। সেখানে সে বেশ কান্নাকাটি করছিল। আসলে এখানে তার কুকুরটি গায়েব হয়ে গিয়েছে, যার কারণে সে বেশ চিন্তিত। আর এটা দেখে তার ডাক্তার তাকে বোঝায়, ভালোই হয়েছে সে নিজে থেকেই কোথাও চলে গেছে, ওর জন্যই তো তোমার পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফে প্রবলেম হচ্ছিল। আর তোমার গার্লফ্রেন্ডে তো তোমার সঙ্গে এই জন্যই ব্রেকআপ করেছিল যে গার্লফ্রেন্ডের থেকে তুমি কুত্তার যত্ন বেশি করতে। অজয় তখন বলে, মানুষের চোখেও শুধুমাত্র একটা কুকুর হতে পারে, কিন্তু যখন আমার পাশে কেউ ছিল না, তখন ওই আমার পাশে ছিল। ডাক্তার বলে, তোমার তো কোনো অসুখ নেই যে আমি তোমাকে কোনো ঔষধ লিখে দিব, তুমি শুধু টাইম মতো খাবে আর ঘুমাবে, বাদ বাকি সবকিছু এমনিতেই ঠিক হয়ে যাবে। অজয় যখন বাইরে বের হয়ে আসে, তখন তাকে মিডিয়া কর্মীরা ঘিরে ফেলে আর প্রশ্ন করতে থাকে। আর এখানে অজয় বেশ সুন্দর করে মিথ্যে বলে যে সাইকিয়াট্রিস্টের কাছে সে এই জন্যই এসেছে, যাতে করে সিরিয়াল কিলারের মাইন্ডসেট সে বুঝতে পারে আর এই কেসটা দ্রুত সমাধান করতে পারে। আর এদিকে পুলিশকে লুক নামের একটি ছেলের উপরে সন্দেহ হলে তারা তাকে অ্যারেস্ট করে ফেলে। তাকে অ্যারেস্ট করার ফলে তার গ্রামের লোকরা বেশ রেগে যায় আর পুলিশ স্টেশনে এসে বলে, আপনারা কেন আমাদের গ্রামের ছেলেকে অ্যারেস্ট করেছেন? পুলিশ তখন বলে, ওই ছেলেটি নাকি ফেসবুকে পোস্ট করেছিল, কোনো লোকই নাকি জন্ম থেকে সিরিয়াল কিলার হয় না, এই সমাজে নাকি তাকে সিরিয়াল কিলার হতে বাধ্য করে।
তখন সেখানে থাকা গ্রামের একটি লোক বলে, স্যার, আমরা গ্রামের সবাই মিলে 16 লক্ষ টাকা জোগাড় করেছি ওকে বিদেশ পাঠাবো বলে। বাইরে মানুষদের ভিড় দেখেছেন? আপনি যদি লোককে ছেড়ে না দেন তারা কিন্তু পুলিশ স্টেশনে আগুন ধরিয়ে দেবে। এই সবকিছু দেখে পুলিশ মনে করে ছেলেটা হয়তো খুব ভালো পরোপকারী, যার জন্যই গ্রামবাসীরা তাকে অনেক ভালোবাসে। কিন্তু পুলিশের এই ধারণাটা এক্ষুনি ভেঙে যায়। আসলে এই লোক হলো একটা বজ্জাত ছেলে। তার ওপরে বিরক্ত হয়ে গ্রামবাসীরা টাকা জমিয়ে তাকে বিদেশ পাঠাতে চায়। লোকের জন্য সমস্যা এতটাই বেড়ে গিয়েছিল যে কোনো ভালো ঘরের মেয়েকে এই গ্রামে কেউ বিয়ে দিতে চাইতো না। সেখানে থাকা একটি কনস্টেবল বলে, স্যার, আপনার কি মনে আছে কয়েক বছর আগে ওয়েলেক্সে আমাদের এই পুলিশ স্টেশন বেচার জন্য একটি ছেলে লিস্টিং করে দিয়েছিল? সেই ছেলে আর কেউ নয়, এই লোকই ছিল। গ্রামবাসীর একজন বলে, এই লোক নাকি মন্দিরের পুকুরে মাছ ছেড়ে দিয়েছিল। এমনকি লোক এতটাই বজ্জাত ছিল, সে চার্চের ভেতরে মাইক লাগিয়ে দিয়েছিল। আর সে যখন মাইক লাগায় তখন একটি মেয়ে তার পাপ কনফেস করতে গেলে তার পুরো ঘটনা গ্রামবাসীরা শুনতে পায় সেই মাইক দিয়ে। সেখানে থাকা পঞ্চায়েতের অফিসার বলে, লোক নাকি তার গুগল হিস্ট্রির পুরোটাই প্রিন্ট করে আর সেই ছবি নাকি পঞ্চায়েতের দেওয়ালে লাগিয়ে দিয়ে আসে। আর সেখানে থাকা লোকের টিচার বলে, আমি ওকে ছোটবেলা থেকে দেখছি, ও বেশ বদমাশি করে, কিন্তু সিরিয়াল কিলার হওয়ার মতো মেধা ওর নেই। পুলিশ অফিসার তখন বলে, এইসব কিছুর চাইতে তো সিরিয়াল কিলার হওয়াটা বেশি সহজ, তাই না লোক? তুমি কেন এসব করে বেড়াও? লোক তখন হাসতে হাসতে বলে, সে নাকি এই সবকিছু শহরের ভালোর জন্য করেছে। মুখিয়া তখন বলে, আমরা সামনের সপ্তাহে ওকে বিদেশ পাঠিয়ে দেব, তাই আপনি ওকে এখন ছেড়ে দিন। আর পুলিশরাও লোককে ছেড়ে দেয় আর সে জেল থেকে এমন ভাবে বের হয় যেন সে ফেমাস কোনো হিরো। আর এরপর সিন কাট হলে আমরা গোবিন্দ নামের একটি লোককে দেখতে পাই, যার বাবা কিনা নিখোঁজ হয়ে যাওয়া 20 বছর হচ্ছে, যার জন্য পণ্ডিতের কথা মতো সে নিজের বাপকে মরে গেছে মনে করে তার শেষ বিদায় করে দেয়। আর এরপরে আমরা জানতে পারি গোবিন্দ সেই টিচার জির বাসের কন্ট্রাক্টর। রিটায়ার্ড হওয়ার পর টিচার জি এই বাসটা নিজের কাছে রেখে দেয়। আর এই বাসের ড্রাইভার হলো জাতিন। এখানে জাতিনের এখনো বিয়ে হয়নি, কারণ প্রতিবার সে যখন বিয়ে করতে যায় কেউ না কেউ এসে তার বিয়েতে বাধার সৃষ্টি করে আর বিয়েটা ভেঙে যায়। যার জন্য সে এবার মাইক দিয়ে পুরো এলাকাবাসীকে বলে, 16 ডিসেম্বর আমার বিয়ে, আর এটা 22তম মেয়ে যার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে। আর এইবার যদি কেউ আমার বিয়েতে বাধা দেয় তাকে আমি বাস দিয়েই পিষে ফেলবো। তাই সবাই 16 তারিখে এসে আমার বিয়েতে আমাকে আশীর্বাদ দেবেন আর পুণ্য কামাবেন। আর অন্যদিকে লুককে তার বন্ধু বোঝাচ্ছে, যদি তোর গার্লফ্রেন্ড তোকে ব্রেকআপের কথা বলে উল্টো তুই তার সঙ্গে ব্রেকআপ করে দিবি। আর এখানে রক্ত গরম করে লুক তার গার্লফ্রেন্ডের কাছে তো আসে। জেসিকে এসে বলতে থাকে সে তাকে অনেক ভালোবাসে, আমাকে একটা শেষ চান্স দিয়ে দেখো, আমি আর কোনো প্রবলেম করব না। জেসি তখন বলে, আমি তো প্রথম থেকেই ভেবেছিলাম তুমি একটা সাইকো, আর এখন তো পুলিশও তোমাকে অ্যারেস্ট করেছিল আর পুরো শহরে ছড়িয়ে পড়েছে তুমি এই সব কিছু করে বেড়াও। এরপরেও যদি আমি তোমার সঙ্গে থাকি তাহলে আমার মান সম্মানটাও যাবে। লিউক বলে, ও আচ্ছা, এইসব কথার জন্যই তুমি আমার সঙ্গে এখন ব্রেকআপ করতে চাও? আমি তো ভেবেছিলাম বিদেশ থেকে টাকা কামিয়ে এসে তোমার বাড়িতে গিয়ে তোমার বাবার কাছ থেকে তোমার হাত চাইবো। জেসি তখন বলে, বিদেশ যাচ্ছ এটা তোমার জন্য প্রাউডের কিছু নয়, বরঞ্চ লজ্জার বিষয়। এখানকার মানুষ তোমার উপর বিরক্ত হয়েই তোমাকে বিদেশ পাঠাচ্ছে। লিউক তখন বলে, না না, এটা আমার ভালোবাসার মিষ্টি মেয়ে জেসির কথা হতে পারে না। সত্যি করে বলো, কোনো অন্য ছেলে পটিয়েছ তাই না? এই কথা শুনেই এবার রেগে গিয়ে জেসি লুকের নাকের উপরই ঘুষি মেরে বসে আর ব্রেকআপ করে ফেলে। আর এরপরে আমরা আসল সিরিয়াল কিলার এসকে কে দেখতে পাই, যে কিনা সরকারি প্লে স্কুলে ফুড পৌঁছাতে গিয়েছিল, কিন্তু এখানে এসে সে বাচ্চাদেরকে টম এন্ড জেরির কাহিনী শোনাতে থাকে, তাও আবার ভয়ঙ্কর ভাবে। এই কাহিনী শুনে বাচ্চারা তো কেঁদেই দেয়, কিন্তু সেখানে থাকা কিছু বদমাশ বাচ্চারা এই গল্প শুনে হাসতে থাকে। আর ঠিক তখনই অন্য আরেকটি টিচার এসে এসকে কে বলে, আপনি এইসব ধরনের কাহিনী কেন বাচ্চাদের শোনাচ্ছেন? নিজের কাজ করুন। সিন কাট হলে আমরা দেখি আজকে জেসির বার্থডে, যার জন্য তার দাদি আর বাবা মিলে তাকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান করছিল। জেসি এখানে সারপ্রাইজ পেয়ে বেশ খুশি হয়, কেক কাটে, সবাইকে কেক খাইয়েও দেয়। এখানে জেসির দাদি জেসিকে একটা ভয়ঙ্কর পেপার স্প্রে দেয়
আর বলে, আমাদের মতো সুন্দরী মেয়েরা যখন রাত্রেবেলা বাইরে বের হয় ঘুরতে, তখন কিছু বদমাশ ছেলে পেলে আসে ডিস্টার্ব করতে, আর তাদের জন্যই এইটা কাজে লাগবে। আর সেখানে আমরা এটাও দেখতে পাই লুক বাইরে থেকে জানালা দিয়ে জেসির বার্থডে সেলিব্রেশন দেখছিল। এখানে লুকও জেসির বার্থডে সেলিব্রেশন করার জন্য কেক, ফুল আর বেলুন নিয়ে এসেছিল, কিন্তু এদিকে জেসি লুকের ফোনটাই ধরছিল না, যার কারণে সে রেগে মেগে সেগুলো ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায়। এর পরের দিনের সিন আসলে আমরা দেখি কুরুপ নামের একজন বয়স্ক লোককে তার ছেলে বৃদ্ধাশ্রমে রাখতে এসেছে। এখানে বুড়োকে দেখেই বোঝা যাচ্ছিল সে এই বৃদ্ধাশ্রমে থাকতে চায় না, কিন্তু কি আর করার, তার ছেলেও তাকে নিজের সঙ্গে কোনো মতেই রাখতে চায় না, যার জন্যই বৃদ্ধাশ্রমের ইনচার্জ কুরুপের ছেলের সঙ্গে একলা কথা বলে। সে বলে, দেখো বাবা, আমি তোমার বাবার মতোই, তোমাদের দুজনের মধ্যে যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে আমাকে বলো, আমি দুজনের কথা বিচার করেই একটা সলিউশন দেব। কুরুপের ছেলে তখন বলে, উনি আমার বউকে কুনজরে দেখেছে, আর আমার বউ ওনার সঙ্গে কমফোর্টেবল নয়। এইটা বলে কুরুপের ছেলে সেখান থেকে রেগেমেগে চলে যায়। আর অন্যদিকে ইনচার্জ এসে দেখে কুরুপ বয়স্ক মহিলাদের সঙ্গে বেশ ডান্স করছে আর হাসাহাসি করছে। এইটা দেখে বেচারা ইনচার্জের মাথায় ঘুরে যায়। অন্যদিকে আমরা দেখি লুক এখনো জেসিকে মানানোর চেষ্টা করছে, তাকে বারবার এসএমএস দিচ্ছে, ফোন করছে, কিন্তু তবুও জেসির রাগ সে ভাঙাতে পারছে না, যার জন্য রাগের মাথায় সেও জেসিকে ব্লক করে দেয় আর বিদেশ যাওয়ার জন্য রেডি হতে থাকে। আর অন্যদিকে ডিএসপি এসকে কে খোঁজার বদলে নিজের কুকুরকে খুঁজতে শুরু করে দেয়। আবার এদিকে এসকেও বেশ কয়েকজন বুড়ো লোককে আবারও শিকার বানায় নিজের, তাদের মুখের ভেতরে কলা ঢুকিয়ে তাদেরকে নির্মমভাবে মেরে ফেলে। আর অন্যদিকে জাতিন ঘন্টার পর ঘন্টা নিজের হবু বউয়ের সঙ্গে কথা বলতে থাকে। আবার অন্যদিকে এসকে কে ধরিয়ে দেওয়ার জন্য পুলিশ অফিসাররা 10 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করে। সিন কাট হলে আমরা দেখি কুরুপের অ্যাস্তমা থাকা সত্ত্বেও সে স্মোকিং করা বন্ধ করে না। আর এখানেই আমরা ডিএসপি অজয়ের কুকুরকেও দেখতে পাই, আর কুকুরটি সবসময় কুরুপের সঙ্গে খেলা করতে থাকে। আর একদিন তো কুরুপ ওই কুত্তাটির ওপর বিরক্ত হয়ে যায় আর ওল্ড এজ হোমের দেওয়াল পার করে পালিয়ে যায়। আর এদিকে পিছে পিছে ওই কুত্তাটিও কুরুপের পিছু করতে থাকে। এটা দেখে রেগে গিয়ে কুরুপ একটি গাড়ির সঙ্গে কুত্তাটিকে বেঁধে রেখে পালিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে এক জায়গায় থেমে যায় কুরুপ আর কিছু একটা দেখে হাসতে থাকে। আর এই কিছু একটা হলো বার। আর সেই বাড়ি আমরা বসে থাকতে দেখতে পাই এসকে কে। এসকের হাতে ছিল কুরুপের ছবি। এসকে সেখানে বসে বসে ভাবতে থাকে, কে জানে এই বুড়ো কোথায় আছে, নিজের বাড়িতেও নেই, আমি কি করে বা খুঁজবো তাকে। আর ঠিক তখনই সে কুরুপকে নিজের সামনে বসে থাকতে দেখে বেশ চমকে যায় আর তাড়াহুড়ো করে মাস্ক পরে নেয়। কুরুপ তখন বলে, আরে তোমার কি করোনা আছে নাকি, মাস্ক কেন পরছো? ছাড়ো, আমার না খুব মদ খেতে ইচ্ছে করছে, ওয়েটারকে বলো এনে দিতে। এসকে এখানে মন ভরিয়ে কুরুপকে মদ খাওয়ায় আর মদের নেশায় সে একটি গ্লাস দিয়ে বারের টিভিটাই ভেঙে দেয়। আর তখন সেখানে বারের ওয়েটাররা এসে কুরুপকে বেধড়ক পেটায় আর এসকে সবাইকে থামিয়ে যে লোকসানটা হয়েছে সেটা টাকা দিয়ে দেয়। আর সে কুরুপকে নিজের সঙ্গে নিয়ে যায়। অনলাইনে কলাও অর্ডার করে দেয় এসকে। কুরুপকে যখন এসকে নিয়ে যাচ্ছিল তখনই একটি দোকানের সামনে এসে কুরুপ বমি করে দেয়। আর তখনই দোকানদার রেগে মেগে বাইরে এসে বলে এই সব কিছু পরিষ্কার করে দিতে। আর বেচারা এসকে কে এই সব কিছুও পরিষ্কার করতে হয়। ওপর দিয়ে কুরুপ বসে থেকে এসকে কে বলে ভালো করে পরিষ্কার করতে। এসকে এদিকে কুরুপকে নিয়ে সে একটি দোকানের সামনে বসিয়ে দেয় আর দোকান থেকে প্লেন সোডা এবং ধারালো ব্লেড কিনতে যায়। এসকে যখন পেছন ফিরে দেখে সে দেখে কুরুপ বাসে করে পালিয়ে যাচ্ছে। আর এরপর কি, এসকেও তখন কুরুপের পিছু করতে করতে বাসে চড়ে বসে। এখানে কুরুপ নিজের চেয়েও বৃদ্ধ একজন লোকের সঙ্গে এসে ঝগড়া করতে থাকে, সিট থেকে ওঠো, এটা সিনিয়র সিটিজেনের সিট। আর এখানেই আমরা জানতে পারি এটা লাস্ট বাস। আর এই বাসের ড্রাইভার অন্য কেউ নয়, সেই জাতিন, যে কিনা এখনো বসে বসে গাড়ি চালাচ্ছে আর তার হবু বউয়ের সঙ্গে কথা বলছে। এখানে কুরুপের আবারও একজন লোকের সঙ্গে ঝগড়া লেগে যায়, কারণ লোকটি বসে বসে নিজের বউয়ের সঙ্গে কথা বলছিল আর কুরুপ বারবার উকি দিচ্ছিল। এমনকি কুরুপ ওই লোকটির বউকে বলে ওনার পেছনে কি লুকিয়ে রেখেছ। তখনই কন্ট্রাক্টর এসে লোকটিকে থামিয়ে দেয় আর বলে বয়স্ক লোক, মাফ করে দিন। এই কথা শুনে কুরুপ রেগে গিয়ে বলে বুড়ো কাকে বলছিস, বুড়ো হবে তোর বাপ। গোবিন্দ তখন বলে দেখুন স্যার, আপনি আমার বাবার ব্যাপারে কিছুই বলবেন না। আসলে 20 বছর আগে গোবিন্দের বাবা গায়েব হয়ে যাওয়ার কারণে নিজের বাবাকে নিয়ে গোবিন্দ খুব সেন্সিটিভ, কিন্তু তারপরেও কুরুপ গোবিন্দের বাবাকে নিয়ে বাজে বাজে কথা বলছিল, যার কারণে রেগে গিয়ে গোবিন্দ কুরুপকে মারতে যায়। আর তখনই সেখানে এসকে চলে আসে।
আর তখন সে সবাইকে বুঝিয়ে শুনিয়ে ঝগড়াটা সেখানেই মিটিয়ে দেয়। কিন্তু এখানে বদমাশ কুরুপ যখনই দেখে তার সামনে একটি মেয়ে বসে আছে তখনই সে ওই মেয়েটিকে টাচ করতে শুরু করে। এরপর রাত হয়ে গেলে বুড়ো গিয়ে জেসির পেছনের সিটে বসে পড়ে। এখানে বাসে শুধু জেসি, কুরুপ আর এসকে ছিল। কুরুপ এখানে জেসিকে দেখে নিজেকে সামলাতে পারে না আর ধীরে ধীরে সে জেসিকে ছুঁতে শুরু করে। আর যখনই জেসি পেছনে দেখতো তখনই কুরুপ নিজের হাত সরিয়ে নিত। এমনটা বেশ কয়েকবার হয়। আর কুরুপ এবারও যখন জেসিকে টাচ করছিল সে রেগে গিয়ে তার দাদির দেওয়া সেই ভয়ঙ্কর পেপার স্প্রেটি কুরুপের চোখে মেরে দেয়। কন্ট্রাক্টর গোবিন্দ এটা দেখে বেশ খুশি হয় আর বলে এদের মতো লোকের সাথে এমনটাই হওয়া উচিত। কিন্তু এরা তো জানেই না যে কুরুপের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে আর এত স্ট্রং পেপারের জন্য কুরুপের নিঃশ্বাস নিতেও সমস্যা হচ্ছিল আর সে সেখানেই মারা যায়। যেহেতু এসকে এখানে কুরুপের পেছনেই বসেছিল তাই ওই পেপার স্প্রেটি কিছু অংশ এসকের চোখেও গিয়ে লাগে। একটু পরে গোবিন্দ এসে খেয়াল করে দেখে বুড়ো এখানে একেবারে নড়াচড়া বন্ধ করে দিয়েছে আর গোবিন্দ চেক করলে জানতে পারে বুড়ো মারা গেছে। গোবিন্দ গিয়ে তখন ড্রাইভারকে বলে আর ড্রাইভার ভয় পেয়ে সবাইকে বলে পুলিশকে এই বিষয়টি জানিয়ে দিতে। অন্যদিকে এসকে মনে মনে ভাবছিল আরে এরা তো আমার শিকার ছিল, এই মেয়েটি কিভাবে ওকে মারলো, যার জন্যই এসকে এখানে পুলিশকে না ডাকার জন্য বলে। ঠিক তখনই জেসির বাবা তাকে ফোন করে। জেসি এখানে নিজের বাবাকে মিথ্যে কথা বলে যে সে তার এক বান্ধবীর বাসায় আছে। জেসির বাবা তখন বলে তুমি আজকে রাতটা ওখানেই থেকে যাও, এত রাতে বাড়িতে আসার দরকার নেই, সেফ হবে না। কল কাটার পর জেসি এখানে বেশ কান্নাকাটি করে। তখন এসকে বলে আপনারাই দেখুন বেচারি এই মেয়েটাকে কি করে বা পুলিশের কাছে দিতে পারি আমরা। এসকে বলে এক কাজ করুন আমরাই বুড়োকে কোথাও লুকিয়ে রাখি। জাতিন তখন বলে না না একটু ভুল হলেই পুলিশ আবার আমাদেরকে গ্রেফতার করে ফেলবে মারের দায়। আর 16 তারিখে আমার বিয়েও রয়েছে, এইবার বিয়েতে আমি কোনো গড়বড় হতে দেব না। এসকে বলে তাহলে ঠিক আছে আপনাদের এসবের মধ্যে ইনভলভ হওয়ার কোনো দরকার নেই, বডি আমাকে দিয়ে দিন। এই কথা শোনার পর জাতিনের একটু সন্দেহ হয়। সে বলে তুমি কেন আমাদেরকে সাহায্য করতে চাইছো? এসকে বলে আরে এই মেয়েটার চোখের পানি দেখতে পাচ্ছেন না, ওপর দিয়ে আমার কিছু টাকারও প্রয়োজন। কন্ট্রাক্টর তখন বলে কত টাকা লাগবে আপনার? এসকে বলে 4 লক্ষ টাকা। কিন্তু জাতিন বলে এত টাকা তো আমার কাছে নেই। আর ঠিক তখনই সেই পাশ দিয়ে মাস্টারজি যাচ্ছিল আর তিনি তার গাড়ি দেখতে পেয়ে কন্ট্রাক্টরকে ফোন করে। মাস্টারজি গোবিন্দকে জিজ্ঞেস করে কি সমস্যা, তোমরা পুলিশ স্টেশনের বাইরে কেন গাড়ি দাঁড় করিয়ে রেখেছো? এইটা শুনে গোবিন্দ বেশ ভয় পেয়ে যায়, কারণ ভেতরে এত সবকিছু হয়ে যাচ্ছিল যার জন্য সে বুঝতেই পারে না যে তারা পুলিশ স্টেশনের বাইরেই গাড়ি দাঁড় করিয়ে রেখেছে। গোবিন্দ তখন মিথ্যে বলে যে বাসে কিছু একটা সমস্যা হয়েছে, ঠিক করেই আমরা এখনই বেরিয়ে পড়বো। সিন কাট হলে আমরা দেখতে পাই পুলিশেরা সবাই মিলে ওল্ড এজ হোমে এসেছে, কারণ সেখান থেকে কুরুপের মিসিং হওয়ার রিপোর্ট পাওয়া যায়। কিন্তু পুলিশরা এসে যখন কুরুপের রুম চেক করে তারা বেশ অবাক হয়। সেখানে রুম থেকে বিভিন্ন ধরনের নেশার পদার্থ পাওয়া যায় আর মেয়েদের অশ্লীল অশ্লীল ম্যাগাজিনও পাওয়া যায়। কুরুপ এখানে কিভাবে গায়েব হয়ে গিয়েছে সেটা দেখার জন্য তারা সিসিটিভি ফুটেজ চেক করে আর সেই ভিডিও ফুটেজে সেখানে আজয়ের কুত্তাকেও দেখা যায়। আর এইটা দেখার পর তো আজয়ের কুরুপকে খোঁজা বেশ জরুরি হয়ে পড়ে, কারণ এটা এখন প্রফেশনাল নয়, পার্সোনাল মামলা। আর এইদিকে জাতির নিজের বাসকে পুলিশ স্টেশনের বাইরে থেকে সরিয়ে নেয়, কিন্তু এখানে একটা বাইকার তাদের বাসের পিছু করছিল, যেটা জাতিন দেখে ফেলে। আর এই বাইকার অন্য কেউ নয়, লু। সে জোর করে বাস থামিয়ে বাসের ভেতরে উঠে পড়ে, কারণ সে জেসিকে মানাতে চাইছিল, যার কারণে কন্ট্রাক্টর আর ড্রাইভারের অনেক মানা করা সত্ত্বেও সে বাসে উঠে পড়ে। জেসিকে এখানে কান্নাকাটি করতে দেখে লিউক বেশ রেগে যায়। সে মনে করে বাকি সব লোকেরা হয়তো জেসির সঙ্গে খারাপ ব্যবহার করেছে, কিন্তু যখন সে সত্যিটা জানতে পারে যে এই বুড়ো জেসিকে ডিস্টার্ব করছিল আর এর ফলে জেসি তাকেই মেরে ফেলেছে, তখন লুক জেসিকেই সাপোর্ট করে আর বলে তুমি একদম ঠিক কাজ করেছো, তুমি যদি একে না মারতে তাহলে আমি মেরে ফেলতাম। লুক বলে লুক এখানে জানতে পারে এসকে এই বডিকে গায়েব করার জন্য মাত্র 6000 টাকায় রাজি হয়ে গেছে। এইটা শুনে লুকেরও একটু সন্দেহ হয় যে নিশ্চয়ই কোনো গড়বড়ি রয়েছে। লুক এখানে বারবার বলতে থাকে এটাই নিশ্চয়ই সেই সিরিয়াল কিলার, না হলে একজন বুড়ো মানুষের বডিকে কেন গায়েব করার জন্য সে 6000 টাকায় রাজি হয়ে গেল? আর ওপর দিয়ে এর কাছে পাকা কলাও রয়েছে। এসকে তো এখানে বেশ ভয় পায়। আর তখনই লুক বলে আপনারা সবাই পাগল নাকি? এমন ভীতু মানুষের ওপর বিশ্বাস
করতে গেছেন। কালকে যদি কিছু হয়ে যায় তাহলে ও তো পুলিশের কাছে গিয়ে সবকিছু বলে দেবে আর আমার ডার্লিং জেসিকে ফাঁসিয়ে দেবে। তখন ড্রাইভার বলে, আমি কোনো রিস্ক নিতে পারবো না, তার চাইতে সবচাইতে বেশি ভালো হবে আমরা পুলিশের কাছে গিয়ে সব সত্য খুলে বলি। লুক তখন রেগে গিয়ে বলে, না, আমি আমার ডার্লিং জেসিকে কিছুতেই ফাঁসতে দেব না, আর আমাদের মানা করার সত্ত্বেও যদি তুমি পুলিশকে গিয়ে সব সত্যি বলো তাহলে জেসি তোমার বিরুদ্ধেই বলবে যে তোমার কথাতেই সে এই বুড়োকে মেরে ফেলেছে। জাতিন তখন বলে, তুমি বললে হবে নাকি, এসকে ভাই আছে না, সে আমার হয়ে কথা বলবে। কিন্তু এখানে এসকেও না করে দেয়, যার জন্যই কোনো উপায় না পেয়ে তারা সবাই মিলে পাশের একটি কবরস্থানে যায় বডিটিকে দাফন করার জন্য, তাও আবার দেওয়াল টপকে। যেই না তারা কবরস্থানে ঢুকে তখনই একটা হোয়াইট শাড়ি পরা ভূত দেখতে পায় আর তার সঙ্গে ড্রাকুলাও। এইটা দেখে তাদের অবস্থাই খারাপ হয়ে যায় ভয়ে। আর একটু পরেই তারা জানতে পারে এরা দুইজন আসলে নতুন ইউটিউবার যারা কিনা হরর কন্টেন্ট দিয়ে ভাইরাল হতে চায়। আসলে এখানে যে ড্রাকুলা সেজে আছে তার মাথার উপরে অনেক ঋণ রয়েছে, যার কারণে সে তার বউকে বলে যে জুয়েলারি বিক্রি করে টাকা পরিশোধ করতে, কিন্তু তার বউ রাজি নয়। যে জন্যই উপায় না পেয়ে তারা এই মাঝরাতে এসে কবরস্থানে এইভাবে শুটিং করছে। এখন আর কি উপায়, তারা সবাই মিলে ওয়েট করতে থাকে এদের চলে যাওয়ার জন্য। আর এরই মধ্যে জাতিনের অনেক খিদে পেয়ে যায়, যার কারণে এসকে মার্ডার করার পর মুখের ভেতরে যেই কলা দেওয়ার জন্য নিয়ে আসে সেগুলোর মধ্য থেকে কিছু কলা জাতিনকে খেতে দেয়। আর এদিকে ড্রাকুলার আর ওই ভূতনি আবারও ঝগড়া করতে শুরু করে, যার কারণে মাঝপথেই শুটিং রেখে তারা সেখান থেকে চলে যায়। আর এরপরে তারা কুরুপকে নিয়ে আসে একটি কবরে দাফন করার জন্য। তারা যখন কবর খুলে কুরুপকে নিচে ফেলে দেয় তখনই কুরুপের গেঞ্জি তাদের হাতে থেকে যায়। আর তখনই গোবিন্দের নজর পড়ে কুরুপের চেস্টে, যেখানে সেম ওই ট্যাটুই বানানো ছিল যেই ট্যাটু গোবিন্দের বুকেও আঁকানো আছে। এটা দেখে গোবিন্দ বুঝতে পারে এটাই তার বাবা। সে ভাবতে থাকে, এত বছর পর আমি আমার বাবাকে পেলাম, তাও আবার এইভাবে। আর এইগুলা ভেবে ভেবে গোবিন্দ অনেক কান্নাকাটি করে। তখনই সিনেমা চলে যায় ফ্ল্যাশব্যাকে। গোবিন্দের মায়ের মৃত্যুর পর গোবিন্দ আর তার বাবা বেশ উদাস হয়ে থাকতে শুরু করে। তখনই তাদের কাছে একটি পণ্ডিত এসে বলে সে নাকি স্বপ্নে দেখেছে বাপ ছেলের এই দুঃখ মেটানোর জন্য নাকি তাদের বুকের উপরে এই ট্যাটু করতে হবে। আর এই ট্যাটু করার পর বাপ ছেলে মিলে সমুদ্রের পাড়ে বেড়াতে যায়। সেখানে গোবিন্দ যখন কাশতে শুরু করে তখন তার বাবা বলে, বাবা তুমি এখানেই থামো, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। তিনি যে সেই পানি আনতে গেল তারপর আর ফিরে আসেনি, যার কারণে গোবিন্দের এখন বেশ আফসোস হতে থাকে যে আমি নিজেই নিজের বাবার উপরে হাত তুলেছি, আমি খুবই খারাপ ছেলে। এইটা বলতে বলতে গোবিন্দ আবারও কান্নাকাটি শুরু করে। আর অন্যদিকে আমরা দেখতে পাই কুরুপের টি শার্টের ভেতর থেকে এসকে আর লুক একটি খারাপ অশ্লীল ম্যাগাজিন পায় আর সাথে একটা ভিডিও থাকে। লুক আগে পিছে কিছু না ভেবেই বিড়িটা খেতে শুরু করে, কিন্তু সে তো এখানে জানতোই না এই বিড়ির ভেতরে নেশা জাতীয় পদার্থ রয়েছে। আর এটা খাওয়ার পর লোক যেন আর নিজের মধ্যেই থাকে না। সিন কাট হলে আমরা দেখতে পাই মাস্টারজি এখন নিজের বাসের অপেক্ষা করছে। এতক্ষণ হয়ে গেল কেন আমার বাস আসলো না, যার জন্য সে গুগল ম্যাপে নিজের বাসের লোকেশন চেক করে আর সে দেখতে পায় বাসটি এখন চার্চের পাশে অবস্থান করছে। জাতিন তখন মিথ্যে কথা বলে যে বাস একটু খারাপ হয়ে গেছে, আমরা সেটা ঠিক করছি, ঠিক হয়ে গেলেই এখনই চলে আসবো। জাতিন এসে এখানে গোবিন্দকে বোঝাতে শুরু করে, দেখ ভাই শেষ পর্যন্ত এতদিন পর হলেও তুই তোর বাবাকে দেখতে পেয়েছিস। মাস্টারজি বারবার ফোন করছে, বেশি দেরি না করে আমরা তাকে দাফন করে দিই। আর এইটা শোনার পর লুক সেখানে দাঁড়িয়ে থেকে হাসতে থাকে। তখন গোবিন্দ বলে, দেখেছো ভাই, ও আমার বাবার সিচুয়েশন দেখে হাসছে, আর আমি এইভাবে আমার বাবাকে দাফন করতে পারবো না। আমি নিয়ম মোতাবেক তার শেষ কাজটা করতে চাই, যার কারণে আমাদেরকে বিষ্ণুপুরমের সেই সমুদ্রের কাছে যেতে হবে। তারা যখন কুরুপকে নিয়ে বাসের কাছে আসে তারা দেখতে পায় বাসকে স্ট্রাইকের বিভিন্ন পোস্টার দিয়ে সাজানো হয়েছে, মানে এখানে টিচারের লোকজন এসে বাসকে সাজিয়ে দিয়ে গেছে। তখনই ড্রাইভারের হবু বউ তাকে ফোন করে আর বলে, আজকে সারাদিন হয়ে গেল তুমি আমার সঙ্গে কথা বলেনি, তুমি কি আমাকে বিয়ে করতে না করে দেবে নাকি? এখনই আমাকে ভিডিও কল করে দেখাও তুমি কোথায় আছো। আর এখানে বেচারা জাতিন এত টেনশনের মধ্যে ছিল যে সে ফোনটাই কেটে দেয়। এরপর আমরা দেখতে পাই ওল্ড এজ হোমের সেই ইনচার্জ কুরুপের ছেলেকে ফোন করে তার নিখোঁজ হওয়ার কথা বলে দেয়। আর এরপর কুরুপের ছেলে আর ওই ইনচার্জ মিলে সেই জায়গায় কুরুপকে খোঁজ করতে থাকে যেখানে তাকে পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আর এখানে বাসের ভেতরে বসে বসে এসকে ভীষণ রেগে যায় আর সবাইকে বলে এই লাশকে তোমরা আমাকে দিয়ে দাও আর সবাই এখান থেকে চলে যাও। লুক এখানে হাসতে হাসতে মজা করে বলে কথা তো এমন ভাবে বলছিস যেন তুই সিরিয়াল কিলার, আর যদি তোর কথা না মানি তাহলে তুই আমাদেরকে মেরে ফেলবি নাকি। আর এটা শুনে সবাই হাসতে থাকে আর এতে করে এসকে আরো বেশি রেগে যায়। এসকে এখানে নিজের ব্যাগ থেকে হাতুড়ি বের করে লুককে মারতেই যাবে, তখনই জাতিন ব্রেক করে আর সেখানেই এসকে পড়ে যায়। জাতিন বলে আমার কোনো দোষ নেই, সামনে বাচ্চারা রয়েছে। আসলে আজকে চিলড্রেন্স ডে ছিল, যার কারণে ছোট ছোট বাচ্চারা পারফরমেন্স করতে যাচ্ছিল, কিন্তু মাঝপথে তাদের গাড়ি খারাপ হয়ে যায়। তখন সেখানে থাকা একটি টিচার জাতিনকে রিকোয়েস্ট করে তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য। জাতিন এখানে না বলতে পারে না, তারা সবাই মিলে বাসে উঠে বসে। আর এখানেই আমরা দেখতে পাই এগুলো সেই স্কুলের বাচ্চা যেখানে কিনা এসকে খাবার ডেলিভারি করতে যেত। এসকে এখানে নিজের মাস্ক পরে নেয় যাতে টিচার বা বাচ্চারা কেউ তাকে দেখে চিনতে না পারে, কিন্তু এখানে সেই দিন যে টিচারটা এসকে কে বকাঝকা করেছিল সেই টিচাররা তাকে দেখে চিনতে পারে। যতক্ষণ ধরে তারা বাসের ভেতরে ছিল এসকে চুপচাপ ছিল, কিন্তু তারা নেমে যেতেই এসকে সবাইকে তাদের ফটো দেখিয়ে ব্ল্যাকমেল করতে থাকে। আর কবরস্থানে এসকে এই ছবিগুলো লুকিয়ে তুলেছিল। এসকে বলে চুপচাপ এই লাশকে আমার কাছে দিয়ে দাও, নইলে সবাইকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করিয়ে দেব। জাতিন এখানে ভয় পেয়ে যেই না পালাতে যায়, ঠিক সেই সময় তার দেখা হয়ে যায় পুলিশ ইন্সপেক্টর টাইগার আর তার টিমের। এরাও এখানে কুরুপকে খুঁজছিল। তখনই টাইগার এখানে লুককে দেখতে পায় আর বলে আরে তুই এখানে কি করছিস, তোর না বিদেশ যাওয়ার কথা ছিল গতকালকে। লুক তখন বলে হ্যাঁ বাসে চড়েই তো যাচ্ছি, সেটা ছাড়ুন, আপনি এখানে কি করছেন? আমি কি আপনাকে সিরিয়াল কিলার ধরতে সাহায্য করব নাকি? টাইগার তখন বলে এত মেহেরবানি করার কোনো দরকার নেই। পুলিশটি এখানে জাতিনকে কুরুপের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে একে কোথাও দেখেছি কিনা, কিন্তু তারা এখানে কুরুপকে না দেখার ভান করে আর মিথ্যে বলে। পুলিশ চলে যাবার পর জেসি নিচে নেমে এসে বলে ওই এসকে লাশ নিয়ে পালিয়ে গেছে। আর অন্যদিকে পানি দিয়ে মুখ ধুয়ে লুক এখানে নিজের হুঁশ ফিরিয়ে নিয়ে আসে। লুক এখানে বলে ওই লাশকে জলদি খুঁজতে হবে, কারণ ওই লাশকে তখন আমি আমার জ্যাকেট পরিয়ে দিয়েছিলাম। জাতিন এখানে বলে তুমি জ্যাকেটের চিন্তা কেন করছো, একবার আমার বিয়ে হয়ে যেতে দাও, তোমাকে আমি 10টা জ্যাকেট কিনে দেব। লুক তখন বলে আরে তুমি বুঝতে পারছো না। আর এর পরে আমরা দেখতে পাই ওই জ্যাকেটের পেছনে আসলে লুকের ছবি প্রিন্টেড করা আছে। আর যদি এই লাশটা পুলিশের হাতে পড়ে তাহলে সবকিছু সবার সামনে চলে আসবে। জেসি তখন লুককে বলে তুমি সবসময় এমনটা করো, ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে এত বড় বানিয়ে দাও। প্রথম থেকে আমরা কি স্মুথলি যাচ্ছিলাম, লাশ থেকে নিজের পিছাও ছুড়াচ্ছিলাম, কিন্তু তুমি এসে সবকিছু গড়বড় করে দিলে। এই কথা শুনে মন খারাপ করে লুক কাঁদতে থাকে আর বলে আমি খারাপ, যখনই ভালো কিছু করার ইন্টেনশনে আমি কিছু করতে যাই তখনই সেটা খারাপ হয়ে যায়। এরপরে সিন কাট হলে আমরা সেই শয়তান বাচ্চাটাকে দেখতে পাই, যেই বাচ্চা কিনা এসকের ভয়ঙ্কর কাহিনী শুনে হাসতো। পুলিশ সেখানে কুরুপের ছবি দেখিয়ে তাদেরকে জিজ্ঞেস করে কোথাও দেখেছে কিনা। তখন ওই বাচ্চাটি বলে আরে এই বুড়ো দাদাকে তো আমি বাসে দেখেছি, আর তার পাশে হলুদ চুলের একজন লোকও বসেছিল। আর হলুদ চুলের কথা শুনে টাইগার এখানে বাচ্চাটাকে লুকের ছবি দেখায় আর বাচ্চাটি চিনে ফেলে। আর তখনই পুলিশ চলে যায় লুকের বাবার কাছে আর 10 লক্ষ টাকার বিনিময়ে সে লুককে ফোন করে বলে জলদি বাড়িতে আয় বাবা, তোর জন্য আমি তোর ফেভারিট ফিশ কারি বানিয়ে রেখেছি। আর এর একটু পরেই ফোন কাট হলে লুকের বন্ধু ফোন করে তাকে বলে কি হয়েছে, তোর বাড়ির সামনে এত পুলিশ কেন? আর তোকে তো সিরিয়াল কিলারও ঘোষণা করে দিয়েছে, যেই তোকে ধরিয়ে দিতে পারবে তাকেই 10 লক্ষ টাকা দেবে। লোক তখন ঠিক করে নেয় সে স্যারেন্ডার করে দেবে, যার জন্য সে সবাইকে বলে চলে যেতে, কারণ সে চায় না সবাইকে ধরতে পারার পর জেসি এখানে ফেসে যায়। এটা শুনে জেসি কাঁদতে থাকে আর রাজি হয়ে যায় পুলিশকে সবকিছু সত্য বলে দিতে। কিন্তু লুক এখানে ড্রাইভারকে বলে জেসিকে খুব সাবধানে তার বাড়িতে পৌঁছে দিতে। লুক জেসিকে জিজ্ঞেস করে তুমি কি জেল থেকে বের হওয়া পর্যন্ত আমার জন্য অপেক্ষা করবে? জেসি এখানে লুককে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে হ্যাঁ করবে। লুক এখানে তাদের 3 জনকে বাড়ি পাঠিয়ে দেয় আর রাস্তার পাশে বসেই পুলিশের জন্য অপেক্ষা করতে থাকে। লুক এখানে পাশে একটা পোস্টার দেখতে পায় ওই কুকুরটির মিসিং এর, আর তখনই সেখানে ওই কুকুরটিও চলে আসে। লুক ঠিক করে এই কুত্তার মালিকের কাছে সেটাকে পৌঁছে দেবে, যার জন্য সে ডিএসপি অজয়কে ফোন করে তার কুকুরের লোকেশন জানিয়ে দেয়। ঠিক তখনই সেখানে ওই ভূতিয়া কাপাল চলে আসে আর তাদের কাছে লুক একটা
ড্রোনও দেখতে পায়। সেই ড্রোন চেয়ে নিয়ে লুক এখানে একটি ফুটেজ দেখে আর সে দেখতে পায় এসকে ওই লাশটিকে নিয়ে কোথাও যাচ্ছে আর সেও ওইদিকে যেতে শুরু করে। কিন্তু এখানে ওই ভূতনি লুককে দেখে চিনতে পারে যে এটাই তো সিরিয়াল কিলার আর ওকে ধরিয়ে দিতে পারলে 10 লক্ষ টাকা পাওয়া যাবে, যার কারণেই তারা জোর করে লুককে নিজের গাড়িতে উঠিয়ে নেয় আর পুলিশ স্টেশনের দিকে রওনা দিয়ে দেয়। সিন কাট হলে আমরা দেখতে পাই ডিএসপি অজয় রাস্তা দিয়ে যাওয়ার সময় এসকে কে দেখতে পায়, কিন্তু সে এখানে নিজের কুত্তাকে খোঁজার জন্য এতই মেতে ছিল যে সে এসকের কাছে গ্রুপের লাশ দেখতে পায় না, বরঞ্চ সে এসকে কে জিজ্ঞেস করে এই কুত্তাটিকে সে কোথাও দেখেছে কিনা। এসকে বলে সে কোথাও দেখেনি, যার পরই অজয় সেখান থেকে চলে যায়। লুক তখনই মাস্টারজিকে দেখতে পায় জানালা দিয়ে আর সাহায্যের জন্য তাদেরকে ডাকে আর মাস্টারজি এসে এখানে ওই ভুতিয়া কাপালের গাড়ি থামায়, কিন্তু তারা এখানে সাহায্য করার জন্য নয়, পুরস্কারের ওই 10 লাখ টাকার জন্য ভুতিয়া কাপালের সঙ্গে এখানে ঝগড়া করতে থাকে। আর ঠিক তখনই সেখানে ডিএসপি অজয়ও চলে আসে। সে তো এখানে লুককে এখনই অ্যারেস্ট করবে, কিন্তু লুক বলে তোমাদের তো পোশাকই নেই পুলিশের, তোমাদের উপর কি করে বিশ্বাস করব যে তোমরা পুলিশ। তখন তারা সবাই মিলে এসে অজয়ের সঙ্গে মারামারি করতে থাকে আর ঠিক এই সময় অজয়ের কুকুরও চলে আসে আর লুক এখানে কুকুরটিকে ধরে অজয়কে হুমকি দেয় আর অজয়ের কুকুর আর গাড়ি নিয়ে পালিয়ে চলে যায়। লুক এখানে এসে দেখে এসকে পাথর দিয়ে মারার পর কুরুপকে কলা খাওয়াতে যাচ্ছে আর এসকে লুককে দেখে বেশ রেগে যায় আর লুকের ওপর হামলা করতে চলে আসে। তাদের দুজনের মধ্যে বেশ মারামারি হয় আর এসকে লুককে ভীষণ পিটায়। মারামারি করতে করতে এসকে লুককে দড়ি দিয়ে ঝুলিয়ে দেয়, তাকে সে মেরে ফেলতেই যাবে। তখনই সেখানে ড্রাইভার জাতিন চলে আসে বাস নিয়ে। সে বাসের ছাদের ওপরে লুককে নিয়ে নেয় আর লুক এখানে বেঁচে যায়। তারা এখানে এক এক করে এসকের সঙ্গে ফাইট করতে আসে আর বেচারা জেসির এখানে ক্যারাটে কোনোই কাজে আসে না। আর তখন তার দাদির গিফট করা সেই প্রেপার স্প্রে কাজে চলে আসে। এরপর তারা সবাই মিলে এসকে কে বেঁধে রেখে দেয় আর গোবিন্দের বাবার শেষ কাজটা করতে শুরু করে। তারা এই সব কিছু করা হয়ে গেলে তারা সবাই মিলে সেখান থেকে চলে যায়, কিন্তু এখানে এসকে নিজেকে ছাড়িয়ে নিয়ে কুরুপের বডিটিকে আগুনের ভেতর থেকে বের করে তাকে আবারও মেরে ফেলার জন্য। এসকে এখানে পেছন ফিরে দেখে সেখানে শুধুমাত্র তারাই নয়, পুলিশরাও এসকে কে এই সবকিছু করতে দেখছিল। এরপরে আমরা দেখতে পাই একজন সাংবাদিক এসে লুকের ইন্টারভিউ নিচ্ছে আর পাড়ার সবাইও লুককে নিয়ে বেশ প্রাউড ফিল করছে। অন্যদিকে ড্রাইভার জাতিন তার হবু বউকে সব সত্য ঘটনা বলে দেয় আর তাদের মধ্যে সবকিছু ঠিক, কিন্তু এখানে গোবিন্দের সমস্যার সমাধান হয় না। সে কিছু বাচ্চাদের দেখতে পায় যাদের বুকেও সেম ট্যাটু করা ছিল। জিজ্ঞেস করলে তারা বলে এটা নর্মাল একটা ট্যাটু আর সে তখন বুঝতে পারে ছোটবেলায় তার বাবাকে ওই পণ্ডিতজি বোকা বানিয়েছিল আর কুরুপ তার আসল বাবা নয়। আর এরপর সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানেই আমরা এসকের বাবা কিভাবে মারা গিয়েছিল তা দেখতে পাই। আসলে এসকের বাবা একটা কোয়ার্টারে ছিল, সেই কোয়ার্টারে অনেক ইঁদুরের ঝামেলা হওয়ায় সেখানকার লোকেরা কলার ভেতরে ইঁদুর মারা বিষ রেখে দেয় আর সেই কলাই কিনা সে খাবারের সঙ্গে মিশ করে খেয়ে ফেলে আর সেই কলা খাবার পরেই সে মারা যায়, কারণ সে জানতোই না তার রুমমেটরাই কলার ভেতরে বিষ দিয়েছিল ইঁদুর মারা। ভুলবশতই এখানে এসকের বাবা মারা যায়। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের সিনেমার এক্সপ্লেনেশন। কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ।